৭১ প্রশ্নে জামাত ইসলামের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে বিএনপি। হ্যাঁ, সঠিক শুনছেন, বিএনপি ঘুরে ফিরে সেই জামাতি আকীদায় আসছে। দর্শক, ৭১ প্রশ্নে বিএনপির আকীদার জামাতের আকীদা এক। জিয়াউর রহমানের আদর্শ ছিল এটাই, কিন্তু পরবর্তীতে বিএনপি যখন ভারতের কোলে চললো, মনে করলো যে ভারতকে খুশি করা দরকার, ভারত যেন আওয়ামী লীগের হাত ছেড়ে আমাদের হাত ধরে। এই ফিলিংসটা যখন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপির হলো এবং তারেক রহমান যখন দিল্লির সাথে আপোষ করে দেশে ফিরলেন, তখন থেকে বিএনপির আকীদা শাহরিয়ার কবির কিংবা আওয়ামী লীগের মতো হয়ে গেছে। আমি সেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পালিয়ে গেলেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে। এখন আমরা কথা বলতেই পারি, প্রশ্ন করতেই পারি। শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তিনি তো আর ফিরে আসবেন না, তাহলে তিনি এই যে এত সুন্দরভাবে গোছগাছ করে তার সব কিছু সাথে নিয়ে রাষ্ট্রীয় খরচে তিনি যে চলে গেলেন, এটা কি এমনি এমনি হয়েছে, নাকি এখানে বড় একটা ডিলিংস এর মাধ্যমে এটা সংগঠিত হয়েছে? কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না, ফেস টু ফেস ওপেন বলে দিয়েছে। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। কর্নেল আব্দুল বাতেনের মতো লক্ষ লক্ষ বাংলায় জন্ম নিয়েছে বাংলার বাঘ। বাংলাদেশে কোন রকমের ভারতের দালালি চলবে না। যার মুখে উচ্চারিত হবে ৭১, বুঝে নিতে হবে সেই ভারতের দালাল। কারণ ৭১ সাল ছিল একটি গান্ধীর ফাতানো ফাঁদ। এই ফাঁদে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পা দিয়েছিল। ৭১ প্রশ্নে তার আগে বিশেষ করে জিয়াউর রহমানের আকীদা, খালেদা জিয়ার আকীদা এবং জামাতের আকীদা এক ছিল। তবে এর প্রাথমিক প্রয়োজনীয়তা ছিল জামাতের। দেখেন, ইটস ভেরি নর্মাল। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। দল হিসেবে যদি কেউ মুক্তিযুদ্ধের ক্রেডিট দাবি করতে পারে অথবা নেতৃত্ব দাবি করতে পারে, দিস ইজ আওয়ামী লীগ, কোনো বিকল্প নেই। কারণ দল হিসেবেই যখন সেই প্রবাসী সরকার, যে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, সেই প্রবাসী সরকারটা আওয়ামী লীগ সরকার ছিল। এবং ছাত্রলীগ, যুবলীগ তখন ছিল না। এই ছাত্রলীগের আলাদাভাবে উইং ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করতে। তারা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সমস্ত নেতা তখনকার সময় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কেউ কেউ সরকারের অংশ হিসেবে কলকাতায় বসে যুদ্ধ পরিচালনা করেছে, কেউ কেউ ফিল্ডে যুদ্ধ করেছে। এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, মহানগরী পর্যায়ের নেতারা বেশিরভাগই সরাসরি যুদ্ধ করেছে এবং এই জন্য মুক্তিযোদ্ধারা বেশিরভাগই আওয়ামী লীগ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং মুক্তিযুদ্ধটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমানের নামেই স্লোগান হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেনেই যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতে কোনো সন্দেহ সংখ্যা নেই। অথবা আওয়ামী লীগ তো সেটার ক্রেডিট দাবি করবেই, সেটার ক্রেডিট দাবি করে তারা ক্ষমতা চাইবে, নানান কিছু করবে, ইটস নর্মাল। এটা অন্য কেউ হলেও করতো, বিএনপি হলে মনে হয় আরো বেশি করতো। আর জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী ছিল, এটা জামাতের একটা ভুল সিদ্ধান্ত। অতএব জামাতকে এই জন্য কেউ ক্ষমা করে দিবে যে না ভাই আপনারা স্বাধীনতা বিরোধী ছিলেন, তাতে কি, কোনো সমস্যা নেই, আপনারা আসেন। রাজনীতি এত সহজ না, কারো দায় থেকে নেই। সুযোগ পেলেই ৭১ প্রশ্নে জামাতকে বেশি করবে। এটা যে সুযোগ পাবে, যার দরকার হবে সেই করবে, দরকার না হলে তখন করবে না। যখন আওয়ামী লীগের প্রয়োজন হয়েছে জামাতকে, তখন স্বাধীনতা বিরোধী বলে জামাতকে ঠেলে দেয়নি, তখন বুকে টেনে নিয়েছে। বিএনপির সারা জীবন জামাতকে দরকার হয়েছে, জামাতকে কখনো স্বাধীনতা বিরোধী বিএনপি বলেনি। যখন প্রয়োজন হয়েছে তখন বলেছে। এনসিপি প্রয়োজন যখন হয়েছে তখন জামাতকে স্বাধীনতা বিরোধী বলেছে। যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন জামাতকে বুকে টেনে নিয়েছে বা জামাতের কোলে উঠেছে। রাজনীতি এটাই, এটা রাজনীতির রিয়ালিটি, এটা রাজনীতির ম্যাথমেটিক্স, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় ৭১ প্রশ্নে জামাতের যেহেতু দুর্বলতা আছে, তো জামাতের প্রাথমিকভাবে চাহিদা বা আকীদা হচ্ছে, এটা ফার্স্ট জামাতের, যে আমরা যেহেতু ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছি এবং ওই নাম নিয়ে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই, অতএব আমাদের আকীদাটা থাকবে এরকম, ভাই যুদ্ধ হয়েছে, এখন দেশটা স্বাধীন হয়েছে, আসুন আমরা সামনে এগিয়ে যাই। ৭১ কি হয়েছে এটা নিয়ে আমরা কষ্টাকষ্টি না করি। এবং হ্যাঁ, যদি কেউ আমাদের সুনির্দিষ্ট অপরাধ করে থাকে তাদেরকে বিচার করেন, এবং শেখ মুজিবুর রহমান তাদের বিচার করেছে, তাদের অনেকের জেল হয়েছে এবং এক পর্যায়ে জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করেছে। এমনকি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী যারা, সেই বিষয়টাও সিমলা চুক্তির মাধ্যমে সুরাহা হয়েছে। 195 আইডেন্টিফাইড ওয়ার ক্রিমিনালস অফ পাকিস্তান, এটাকে ফরগেট অ্যান্ড ফরগিভ পলিসির মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছে ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। অতএব আমরা অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাই। আর দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে, কেউ দেশটাকে পাকিস্তান বানাতে চায়নি। অতএব স্বাধীনতা বিরোধী অমুক তমুক এগুলো কোনো রাজনীতি হতে পারে না। এটা হচ্ছে জামাতের আকীদা, সামনে এগিয়ে যাওয়ার রাজনীতি। আমরা এখন
আমরা বরং 71 সালে স্বাধীনতার বিরোধিতা করে যেহেতু ভুল করেছি, এই জন্য স্বাধীন বাংলাদেশকে আমরা আরো বেশি গভীরভাবে ধারণ করি। যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে, এই জন্য আমরা মুক্তিযুদ্ধকে আরো ভালোভাবে ধারণ করি, যাতে আমাদের ভুলে সেই প্রায়শ্চিত্ত হয়। জামাতের আকীদা হচ্ছে এটা, এবং আসলে জামাত প্র্যাকটিক্যালি এই আমলই করে। জামাত মুক্তিযোদ্ধাদের বেশি সম্মান করে, মুক্তিযুদ্ধকে সবচেয়ে গুরুত্বের সাথে ধারণ করে, কারণ জামাতের একটা হিস্ট্রিক্যাল দুর্বলতা ছিল। এটা হচ্ছে রিয়ালিটি। বিএনপিও সেই আকীদায় বিশ্বাস করে। কেন? এটা অনেকে জানতেন না। অনেকে মনে করতে পারেন যে বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার, যিনি বঙ্গবন্ধুর নামে একবার স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন, এবং বীরুত্তম কর্নেল অলি এবং আরো অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতার মধ্যে ছিল। অর্থাৎ 71 নিয়ে বিএনপি কেন রাজনীতি করবে না? 71 নিয়ে বিএনপি কেন জামাতের আকীদায় বিশ্বাস করবে যে ঠিক আছে, দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা সবাই স্বাধীনতা বিরোধী, এগুলো রাজনীতি করবো না? এই আকীদায় বিএনপি কেন বিশ্বাস করে? বিএনপিতে তো দুর্বল মুক্তিযোদ্ধা আছে, প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা। হিসাব তো এরকম হওয়ার কথা, কিন্তু না, আমরা দেখি যে জিয়াউর রহমান খালেদা জিয়ার আকীদা ছিল জামাতের মতো। যা হয়েছে আমরা ভুলে যাই, সামনে কি যায়। কেন কথা হচ্ছে স্বাধীনতা বিরোধী? বেশি সোচ্চার, অতএব তাদেরকে গুরুত্ব দিতে হবে। এখন তো তারা পাকিস্তানপন্থী না, এখন পাকিস্তানপন্থী হওয়াটা যায় না। বরং এই ধরনের দৃষ্টিভঙ্গি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পোষণ করতেন, যার ফলে রাজাকারদের স্পেশালি গুরুত্ব দিতেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হিসেবে। এটাই ছিল জিয়াউর রহমানের আকীদা, এটাই ছিল খালেদা জিয়ার আকীদা। জামাতের ক্ষেত্রে সেম। আর এই সেম আকীদা হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন জামাত বিএনপির জোট টিকে ছিল। এমনি এমনি কিন্তু জোট টেকার কথা নয়, বা জোট থাকার কথা নয়। কিন্তু ওই যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে, মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেছে, নিজেদেরকে বলে যে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, অমুক তমুক। কিন্তু এখন আবার ভারত বিএনপির হাত ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের হাত ধরার চেষ্টা করছে ভারত। অতএব বিএনপি তো এখন আর মুক্তিযোদ্ধা থাকে না। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপির পথ চলা অব্যাহত থাকবে। মির্জা ফখরুল, এখন জিয়ার আদর্শটা কি? জিয়ার আদর্শ তো এতক্ষণ ব্যাখ্যা করলাম। জিয়ার আদর্শ হচ্ছে কারণ কি, যে যেহেতু পাকিস্তান বাংলাদেশকে পাকিস্তান বানানো সম্ভব নয়, পাকিস্তান এখন আমাদের শত্রু না, পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তানের কিছু করার সক্ষমতা নাই, আমাদের এখন শত্রু হচ্ছে ভারত। অতএব যারা রাজাকার ছিল বা ভারত বিরোধী ছিল, তাদেরকে এখন প্রধানমন্ত্রী বানাতে হবে, যাতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকতে পারি। এটা ছিল জিয়ার আকীদা, যার ফলে শাহ আজিজুর রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী বানিয়েছিল, এবং শীর্ষস্থানীয় রাজাকারদের নিয়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। জাদু মিয়া, ফজলুল কাদের চৌধুরী, অমুক তমুক, এমনকি বিএনপির প্রথম যে জেলা কমিটি এবং উপজেলা কমিটি, এই কমিটিগুলোর 80% ছিল রাজাকার কিংবা রাজাকার পরিবারের লোকজন। কারণ বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছিল মুসলিম লীগ, ন্যাব ভাসানী, ওইসব দল থেকে। ওইসব দল এই দলে পরিণত হয়েছে, মুসলিম লীগই বিএনপি হয়ে গিয়েছে। ন্যাব ভাসানী সরাসরি তো প্রতীক সহ, ন্যাব ভাসানীর যে ধানের শীষ, ওইটাই তো বিএনপি হয়ে গেছে। আজকে বিএনপির প্রতীক ধানের শীষ। তো দর্শক, এখন আবার সে জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে চায়, কারণ ভারত হাত ছেড়ে দিয়েছে, এখন আর মুক্তিযোদ্ধা সেজে লাভ নাই। এখন বরং জামাতি আকীদায় ফিরতে হচ্ছে। কি সেটা? যে 71 সালে যে যা করেছি বাবা, ওটা ভুলে যাও, বরং ভারতের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই জন্য 71-এর কোনো রাজাকার যদি জীবিত থাকে, তাকে আরো বড় নেতা বানাবো। বিএনপি এটা করতে বাধ্য হবে। এই যে স্বাধীনতা বিরোধী বলা না বলা, জামাত রাজাকার, এগুলো সব ভারত কেন্দ্রিক রাজনীতি বা ভারতের ফরেন পলিসির সাথে জড়িত। এটা কোনো আদর্শিক রাজনীতি না। আমি সেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পালিয়ে গেলেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে, এখন আমরা কথা বলতেই পারি, প্রশ্ন করতেই পারি। শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তিনি তো আর ফিরে আসবেন না, তাহলে তিনি এই যে এত সুন্দরভাবে গোছগাছ করে তার সব কিছু সাথে নিয়ে রাষ্ট্রীয় খরচে তিনি যে চলে গেলেন, এটা কি এমনি এমনি হয়েছে, নাকি এখানে বড় একটা ডিলিংস এর মাধ্যমে এটা সংগঠিত হয়েছে? কোনটা? এই প্রশ্ন আসা স্বাভাবিক না? এই প্রশ্ন আমাদেরকে উত্থাপন করতে হবে। আমরা জানি 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত অপরাধীরা, যারা ওই সময়ে ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল, মিরপুর, যাত্রাবাড়ি, শনির আখড়া, মোহাম্মদপুর, এই সমস্ত এলাকায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা অস্ত্র হাতে সরাসরি ছাত্রদের বুকে গুলি করেছিল, সেই তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, শুধু ঢাকা ক্যান্টনমেন্টে নয়, বিভিন্ন ক্যান্টনমেন্টে। সেনাবাহিনীর ISPR থেকে
একটি তথ্য আমাদের জানানো হয়েছিল, সেখানে মোট 626 জন পলাতক ছিলেন, আশ্রয়ে ছিলেন। এই 626 জনের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। সবাইকে নিরাপদে নির্বিঘ্নে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এটা কি এমনি এমনি হয়েছিল? এমনি এমনি হয় নাই। প্রত্যেকটি ব্যক্তিকে পার করে দেওয়ার পিছনে বিরাট অঙ্কের ডিলিংস ছিল, বিশাল হিউজ অ্যামাউন্ট ছিল। তার সর্বশেষ নজির আমরা খোদ রাষ্ট্রীয়ভাবে একজন ফ্যাসিবাদের আইকনকে আমরা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পালিয়ে যেতে দেখলাম। তিনি চলে গেছেন, আর আসবেন না। আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই শাহাবুদ্দিন চুপ্পু একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমার কোনো কথাই রাখতো না, আমাকে অনেকটা গৃহবন্দী করে রেখেছিল। আমি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, আমার বিদেশ যাত্রাও আটকে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন আপনারা, আসলে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক কাজটি করেছিল, কারণ তারা জানতেন তাদের ভিতরে সবাই নয়, দুই একজন দেশপ্রেমিক ছিল, দেশের মানুষের কথা তারা চিন্তা করেছে। এই চিন্তা করেই তারা জানতো যে এই চুপ্পু, তাকে যদি যেতে দেয়া হয় সে আর ফিরে আসবে না, যার কারণে ওই সময় তার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি এই সম্ভাবনাও ছিল যে তিনি এখান থেকে বাইরে গিয়ে তার যে চেলাপেলা চামুন্ডা আছে তাদের সাথে সলা পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে নতুন আরেকটা প্রতিবিপ্লব করার চেষ্টা করবেন, বা একটা বিশৃঙ্খলা নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। সেটাই তিনি করতেন যদি যেতে দেয়া হতো। এটা ইউনূস সরকার জানতো, জানার কারণে তাকে যেতে দেয়নি। কিন্তু বিএনপি, যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জয়লাভ করেছে, সুতরাং তারা তো এখন যা কিছু করবে সবকিছু জায়েজ। সুতরাং বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিরাট একটা ডিলিংসের মাধ্যমে, কত ডিলিংস হয়েছে, কি পরিমাণ, সেইটা আমরা বলতে পারবো না, কারণ এটা অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা খুঁজে বের করবে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটি মনে হচ্ছে, এখানে বিরাট একটা রফা দফার মাধ্যমে এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অনেকটা বলা চলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিসের পুরস্কার? ওই যে প্রথম সংসদ অধিবেশনে অনেকটা গর্ব করে তারা বলল যে আমরা শেখ হাসিনার রাষ্ট্রপতিকে দিয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, খালেদা জিয়াকে দেশনেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী গিয়ে তাকে দিয়ে প্রশংসা করিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। ওই সময় তার সাথে এই ডিলিংসটা হয়েছিল যে আপনি এই কথাগুলো বলেন, লিখে দিচ্ছি আমরা, আপনি এগুলো সংসদে দাঁড়িয়ে জাস্ট শুধু চোখ বুজে পড়বেন, মুখস্থ বলে যাবেন। বিনিময়ে কয়েকদিন পরে যখন এদেশের জনগণ একটু ঘুমিয়ে যাবে, বাংলাদেশের জনগণ কিন্তু ঘুমিয়ে যায়, তাদের প্রচন্ড ঘুমের অভ্যাস, কিচ্ছু মনে থাকে না তাদের। এমনকি দুদিন আগে যে ঘটনা ঘটেছে, দুদিন পরেই তারা বেমালুম ওটা ভুলে যায়। দুদিন আগে যে ব্যক্তি পশ্চাৎ দেশে আমাদের লাথি মেরেছে, দুদিন পরেই সে যদি একটা আইসক্রিম আমাদের হাতে ধরিয়ে দেয়, আমরা সেটাও ভুলে যাই। এই হচ্ছে আমরা একটা জাতি। সুতরাং ওইটাই বলা হয়েছিল যে দুদিন পরে এই বাঙালিরা সব কিছু যখন ভুলে যাবে, তখন আমরা আপনাকে আরামসে সমস্ত রাষ্ট্রীয় খরচে বাইরে পাঠিয়ে দেব। সেটাই করা হয়েছে। তিনি চলে গেছেন, যাওয়ার কয়েকদিন পরেই আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন যে অসুস্থতার কথা বলে চিকিৎসা নিতে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসা নিতে গিয়ে লন্ডনে বসে শপিং করছেন বিভিন্ন শপিং মলে। তাহলে তিনি কত বড় অসুস্থ হয়েছেন চিন্তা করতে পেরেছেন? এখন কথা হচ্ছে তিনি আর আসবেন না। তার এই শূন্য স্থান পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে এবং নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে। এখন এটা কে হবে সেই বিষয়ে যথেষ্ট জল্পনা কল্পনা আছে, কে হতে পারেন, বিএনপির পছন্দের কে আছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি নাম শোনা গিয়েছিল, আগেই একটু আলাপ আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদও আসতে পারেন, আবার মোশাররফ হোসেনের নাম শোনা গেছে। যাই হোক, যেই হোক, নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এবং এটার জন্য আগামী সংসদ অধিবেশন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন রাষ্ট্রপতির নাম জানার জন্য এবং তার চেহারা দেখার জন্য।
প্রিয় ভাই ও বোনেরা, আপনার সন্দেহের তালিকায় কার নাম উঠে আসে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না, ফেস টু ফেস ওপেন বলে দিয়েছে। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। কর্নেল আব্দুল বাতেনের মতো লক্ষ লক্ষ বাংলায় জন্ম নিয়েছে বাংলার বাঘ। বাংলাদেশে কোন রকমের ভারতের দালালি চলবে না। যার মুখে উচ্চারিত হবে ৭১, বুঝে নিতে হবে সেই ভারতের দালাল। কারণ ৭১ সাল ছিল একটি গান্ধীর ফাতানু ফাঁদ। এই ফাঁদে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পা দিয়েছিল। আজ আমরা নতুন প্রজন্ম বুঝে গেছি ৭১টা কি। ৭১-এর চেতনা ব্যবসা আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশে থাকতে হলে ২৪-এর চেতনাকে ধারণ করেই থাকতে হবে। এই বাংলাদেশ রেজিস্ট্রের মাধ্যমে ভারতে চলে গিয়েছিল নিজের জীবন দিয়ে। বাংলার আসরাত আব্দুল্লাহর মতো এরকম অসংখ্য বীর, হাদির মতো অসংখ্য বীর, আবু সাহেদের মতো অসংখ্য বীর, তারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই বাংলাদেশকে বাঘের মুখ থেকে খাবার কেড়ে আনার মতো এনেছি। এই দেশে তোমার রাজনীতি করার কোনো অধিকার নাই। এই দেশে রাজনীতি করতে হলে ২৪-এর চেতনাকে নিয়ে রাজনীতি করতে হবে, আর না হয় এই দেশে জায়গা হবে না। এই কথা মনে রাখিও। তোমার মতো শামসুজ্জামান দুদু, তুমি আজকে তুমি বলো এনসিপি কে ফোরসামের সাথে বেসে যাবে। তুমি কে? তুমি কে? তুমি কোথায় ছিলে এতদিন? যারা এই দেশকে রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে তারাই এই দেশে রাজত্ব করবে। তোমাদের রাজনীতি করার কোনো অধিকারই বাংলাদেশে নাই। এটা তো মনে রাখবা। ভারতের দালাল এই দেশে থাকতে পারবে না। প্রত্যেকটা ভারতের দালালকে আমরা খুঁজে খুঁজে বার করব। যার মুখে শোনা যাবে ৭১, সেই ভারতের দালাল, ভারতের রাজাকার। এটাই মনে করতে হবে, বুঝে নিতে হবে। একমাত্র ভারতের দালাল চিনার উপায় হচ্ছে ৭১। ৭১-এর চেতনা ব্যবসা এই বাংলার জমিনে আর হবে না। জনাব তারেক রহমান সাহেব, আমি মনে করি আপনি সঠিক পথে আছেন। আপনি যখন পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে অস্ত্র কেনা বেচায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং চায়নার সাথে তিস্তা ব্যারেজের কার্যক্রম শুরু করেছেন, তখন আপনার দলের একটা অংশ, একেবারে সীমিত ওই অংশটা, তারা ভারতের দালালি করছে। তারা আপনাকে ভারত থেকে ফোর্স করা হচ্ছে যে ভারতের সহযোগিতা ছাড়া আমরা ক্ষমতায় থাকতে পারবো না, তাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এরকম ফোর্স কিন্তু ওই দালালদেরকে ভারত ফোর্স করছে। আর এই ফোর্স জনাব তারেক রহমানের কানে পৌঁছাচ্ছে। কিন্তু এই ফোর্স যদি জনাব তারেক রহমান সাহেব আপনি শুনুন, তাহলে মনে রাখবেন আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। জনাব তারেক রহমান সাহেব, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন চায়না এবং পাকিস্তানের সহযোগিতায়, এভাবে এগিয়ে যান। জনাব তারেক রহমান সাহেব, মনে রাখবেন যেই দিন পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈরী সম্পর্ক সৃষ্টি হবে সেই দিন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। যেই দিন পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে না সেই দিন ওই আগ্রাসী শক্তি দাদা বাবুরা আমাদেরকে গিলি খেতে আসবে। বাংলাদেশের সার্বভৌমত্ব বিলুপ্ত হবে যদি পাকিস্তান আমাদের পাশ থেকে চলে যায়, চায়না আমাদের পাশ থেকে চলে যায়। তাই আমি বলবো চায়না এবং পাকিস্তানের সহযোগিতায় আপনি দেশকে এগিয়ে নিয়ে যান, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আইসে আমার ৭১ মারানির ফোতায়, আবার পুরানা সে ব্যবসা নিয়ে আইছে, পুরানা সে জফনা নিয়ে আইছে। আরে ৭১ মারানির ফোতায় ৭১ জফনা জফস, আর একজন আঙ্গুর ফলে কলা গাছস। ৭১ কি ব্যবসা করার জিনিস? ৭১ কি জফনা জফার জিনিস? ৫৪ বছর ধরে ৭১ নামে ব্যবসা করে বইরা জনগণের কি লুম্বাড়া ফালাইতে পারছস? দেশের কি লুম্বাড়া ফালাইতে পারছস? দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, দেশের কোনো কল্যাণ আসে নাই, জনগণের কোনো কল্যাণ আসে নাই। শুধু ৭১ এই ৭১ দিয়া ব্যবসা কইরা কইরা আজকে বিএনপির মধ্যে যারা রাজনীতি করছস, এক একটা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে বাইনচোদের বাচ্চারা। যারা আওয়ামী লীগ ছিল তারাও শুধু ৭১-এর ব্যবসার নামে ব্যবহার করছে, ব্যবসার একটা দোকান খুলছে। এই সমস্ত দোকানের ক্যাম্পাসারি জনগণ আর বিশ্বাস করে না, জনগণ খায় না। আর ৭১-এর চেতনা, ৭১-এর ভালোবাসা, ৭১ প্রতি আবেগ, এগুলা হৃদয়ে থাকতে হইব। তোদের হৃদয়ে দেশপ্রেম নাই। যাদের দেশপ্রেম নাই তারাই শুধুমাত্র ৭১ বাইনচোদের বাচ্চারা। আরে ওই বান্দির ফুলারা, দেশের কল্যাণে কি করছস? কি ভূমিকা রাখছস? জনগণের কল্যাণে কি ভূমিকা রাখছস? তোদের জীবনে এই দুদু বাঞ্চুত, তোর জীবনে দেশের কল্যাণে কি ভূমিকা আছে দেখাতে পারবি? জনগণের কল্যাণে কি ভূমিকা আছে দেখাতে পারবি? সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন। আপনার কাছ থেকে আমরা এটাই তো প্রত্যাশা করি। একটিবার আপনাকে স্যালুটও জানাতে চাই। কি করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখুন। গতকালকে বাংলাদেশে ছিল পবিত্র ঈদ উল আজহা, অর্থাৎ কুরবানির ঈদের দিন। কুরবানির ঈদের দিন নরমালি সারা বাংলাদেশের পাশাপাশি ঢাকা শহরেও পশু কুরবানি করা হয়। তো এই পশু কুরবানি করার পর অনেক বর্জ্য জমে থাকে,
পুরো ঢাকা শহরেই নানা জায়গায় বর্জ্য জমে থাকে। তো এই বর্জ্য অপসারণ সঠিকভাবে হয়েছে কিনা তা দেখার জন্য আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি গাড়ি নিয়ে বের হয়ে পড়েছেন। এরপর পুরো ঢাকা শহর টানা 4 ঘন্টা ঘুরে ঘুরে দেখেছেন। এরপর তিনি যেটা দেখলেন সেটা হলো বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন অবহেলা। আর এই বর্জ্য অপসারণের অবহেলার কারণে ঢাকার 2 আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়াও না ব্যাপারটা, পুরাই জোস। এর আগে আপনারা এমন কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে দেখেছেন যিনি নিজে বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য নিজের গাড়ি করে বের হয়ে গেছেন কাউকে কিছু না জানিয়ে? কাউকে যদি জানাতো, তারা যারা কর্মকর্তা আছে তারা সতর্ক হয়ে যেত, সতর্ক হয়ে প্রধানমন্ত্রী আসার আগে হয়তো বা সবকিছু পরিষ্কার করে ফেলতো। কিন্তু আসলেই সত্যি সত্যি বর্জ্যগুলো সরানো হয়েছে কিনা, বর্জ্যগুলো ভালোভাবে অপসারণ করা হয়েছে কিনা, এটা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের চোখে দেখতে চাইছেন এবং তিনি সেটাই করলেন। নিজের গাড়ি নিয়ে বের হয়ে পড়লেন এবং বের হয়ে যেটা দেখলেন, আসলে তিনি হতাশ হয়ে পড়েছেন। এই বর্জ্য অপসারণের দায়িত্বে যারা আছেন তাদের অবহেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাগান্বিত এবং ক্ষিপ্ত হয়েছেন। ফলাফল, ঢাকার আঞ্চলিক 2 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। চমৎকার ব্যাপারটা। আমরা অতীতে কি দেখতাম বা অতীত হলে কি হতো? অতীত হলে হতো হয়তো প্রধানমন্ত্রী তার কোনো একজন কর্মকর্তাকে বলতেন, এই দেখো তো ঢাকা শহরে একটু ঘুরে আসো, ঠিকঠাক মতো বর্জ্য ব্যবস্থাপনা হয়েছে কিনা, অথবা এই বিষয়ে মানে এই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছে তাকে হয়তো ফোন করে বলতো, কি সবকিছু ঠিকঠাক আছে তো, মানে সবকিছু বর্জ্য অপসারণ করা হয়েছে তো? ওই কর্মকর্তা যাই বলতো প্রধানমন্ত্রী হয়তো তাই বিশ্বাস করে নিত। বাট এবারের প্রধানমন্ত্রী দেখেন, এবারের বিএনপি সরকারের প্রধানমন্ত্রী দেখেন, তিনি আসলে কাউকে ফোন করেনি, কারো কাছ থেকে কোনো কিছু জানতে চায়নি। তিনি নিজে সশরীরে গাড়ি চালিয়ে মাঠে নেমে পড়েছেন এবং পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে টানা 4 ঘন্টা। প্রধানমন্ত্রী কিন্তু ভাই আমাদের মতো ফ্রি থাকে না, উনি অনেক ব্যস্ত একজন মানুষ। সেই ব্যস্ত মানুষটা যখন পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে দেখলেন বর্জ্য ব্যবস্থাপনায় আসলে অবহেলা রয়েছে, ঠিক তখনই তিনি ডাইরেক্ট পানিশমেন্ট 2 জন কর্মকর্তাকে একদম বরখাস্ত করে দিলেন। দারুণ দারুণ দারুণ, খুবই ভালো লাগলো ব্যাপারটা।